রিসেন্টলি বিধানসভায় অপরাজিতা বিল বলে একটি বিল পাশ করেছে রাজ্য সরকার। সেই বিলে কি আছে? সেই বিলে এটাই দেওয়া আছে যে যারা ধর্ষক তাদের ফাঁসি হবে, কিন্তু এরপরও হাতরাসের অপরাধী যারা ছিল তাদের কিন্তু শাস্তি হয়নি। রাত দখল যে আন্দোলনকে আমরা কোনোদিন কখনো দেখিনি, সেই আন্দোলনে মহিলারা রাস্তায় নামছে, তাদের একটাই কথা, আমরা বিচার চাই, আমরা বিচার ছিনিয়ে আনবো। এখন যে সমাজের অবস্থা, এই নীতি নির্ধারকরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্নীতির আধার হয়ে দেখা দিচ্ছে। যে ক্রাইম সিন সেটাকে যত সম্ভবভাবে ওনারা ডিস্ট্রয় করার চেষ্টা করেছেন। ক্রাইম কারা করেছে, অর্থাৎ একজন না একাধিক জন? এবং মহামান্য উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যথেষ্টভাবে চেষ্টা করছেন মামলাটিকে একদম সম্পূর্ণভাবে শেষ করতে, যাতে কোনো আইনের কোনো ফাঁকফোকর দিয়ে কোনো অভিযুক্ত গলে না যায়। সেই জন্য হয়তো টাইমটা লাগছে, কিন্তু ইন দ্য লং রান শাস্তি সবাই পায়। কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য দেশের আইনি ব্যবস্থা অনেকভাবে করা হয়েছে। বিশাখা গাইডলাইন সমস্তভাবে মহিলাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। রক্ষ কি ভক্ষ, একদম রক্ষ কি ভক্ষ তাকে ফল্ট করার জন্য, তাকে তার সমস্ত মর্যাদা ধূলিসাৎ করার জন্য এই টোটাল ভিসিয়াস সার্কেল, প্রিন্সিপাল অপারেটেড সার্কেলটা দায়ী। যদি সবাই দুর্নীতির আকর হয়ে যেত তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়তো। ঠিক, আমি 70% এখনও আমাদের মধ্যে 60% সৎ প্রশাসক এবং সৎ আছে, কিন্তু বাকি এই 30-40%-এর জন্য আজকে সমস্ত রকমভাবে আমাদের মর্যাদা ধূলিসাৎ হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের প্রত্যেকের কাছে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই। এই যে নিয়ম, এই নিয়ম কারা বানায়, আর এই নিয়ম কারাই বা ভাঙে, কেন ভাঙে? এই ভাঙা গড়া নিয়ে নীতি নির্ণয় নাকি দুর্নীতি, এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনার সঙ্গে আমি, আমার নাম শান্তনু। প্রথমে যে কথাটা বললাম যে কেন ভাঙে নীতি, অর্থাৎ নীতি কারা বানায় এবং কারা ভাঙে, এ তো দেখুন একটা ছোট এক্সাম্পল দিই আপনাদেরকে। রিসেন্টলি বিধানসভায় অপরাজিতা বিল বলে একটি বিল পাশ করেছে রাজ্য সরকার। সেই বিলে কি আছে? সেই বিলে এটাই দেওয়া আছে যে যারা ধর্ষক তাদের ফাঁসি হবে। এই যে ফাঁসির নিদান এই বিলে যে আছে, এটি কিন্তু আগেও ছিল, আগে ছিল না তা নয়, যার জন্যই কিন্তু নির্ভয়ার দোষীরা অর্থাৎ ধর্ষকদের ফাঁসি হয়েছে। কিন্তু এরপরও হাতরাসের অপরাধী যারা ছিল তাদের কিন্তু শাস্তি হয়নি। আর 1 মাসের উপর হয়ে গেল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, কলকাতা, বাংলা, আমাদের দেশ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরজিকর ইস্যু নিয়ে কিন্তু উত্তাল আন্দোলন থেকে শুরু করে রাত দখল যে আন্দোলনকে আমরা কোনোদিন কখনো দেখিনি, সেই আন্দোলনে মহিলারা রাস্তায় নামছে, তাদের একটাই কথা, আমরা বিচার চাই, আমরা বিচার ছিনিয়ে আনবো। কেন? 31 বছরের একজন ট্রেনি ডাক্তার সরকারি কলেজ, আরজিকর সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ধর্ষণ হয়ে খুন করা হয়েছে। এখন প্রশ্ন একটা, আইসিবিআই তন্ন করে র্যানস্যাক করছে, অর্থাৎ খোঁজার চেষ্টা করছে, ধর্ষণ করে খুন নাকি খুন করে ধর্ষণ। আদৌ কি যারা দোষী, এখনো পর্যন্ত একজন অ্যারেস্টেড, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, সঞ্জয় রায় অ্যারেস্টেড। একজনই কি এর জন্য দোষী, নাকি আরও অনেক মানুষ এর সঙ্গে ইনভলভ? আদৌ কি যারা এই অপরাধ করেছেন, হিলারিয়াস ক্রাইম করেছেন, তারা কি সাজা পাবেন, নাকি এভিডেন্সের অভাবে, যেটা বলা হচ্ছে এভিডেন্স নেই, এভিডেন্সকে মুছে ফেলা হয়েছে, আমরা অপরাধীদের সাজা দিতে পারবো না, অর্থাৎ লিগালি, আইনত তারা শাস্তি পাবে না? এই নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, নীতি নির্ণয় না দুর্নীতি, অর্থাৎ নীতির জন্য কি দুর্নীতি নাকি দুর্নীতির জন্য নীতি, এই নিয়েই কিন্তু সমাজের কাছে আমাদের এই অবদান, এই প্রশ্ন, এই অনুষ্ঠান, এই কনসেপ্ট, এই আলোচনা বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। ঠিক আজকে আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো, আমার পাশেই বসে আছেন প্রখ্যাত অ্যাডভোকেট হাইকোর্টের মনোজিৎ ভট্টাচার্য। মনোজিৎ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই যেটা আপনাকে আমি জিজ্ঞেস করব, আমি যেটা শুরু করলাম, নীতি এবং দুর্নীতি, নীতি নির্ণয় না দুর্নীতি কারা ভাঙছে? মনোজিৎ বাবু, আপনি প্রচুর মামলা করেছেন, করছেন,
এবং আমরা প্রত্যেকে জানি আপনার ইনভলভমেন্ট কি বলবেন? দেখুন, আমি পার্টিকুলার এই মামলাটায় তো আমরা জড়িত আছি। সিবিআই যে হাইকোর্ট থেকে যে সিবিআইয়ের যে অর্ডারটা হয়েছে, সেই মামলায় একজন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের পিটিশনার সুমিত্রা ভট্টাচার্যা, তার হয়ে আমি অ্যাপিয়ার করছি হাইকোর্টে এই মামলাটা। সুতরাং এই মামলার সমস্ত প্রস অ্যান্ড কনস আমরা জানি, কি হয়েছে, কি হতে পারে, মোটামুটি একটা ধারণা আমাদের আছে। তো প্রবলেম হচ্ছে যে নীতির কথা বলছেন, এখন যা সমাজের অবস্থা, এই নীতি নির্ধারকরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্নীতির আধার হয়ে দেখা দিচ্ছেন। যাদের উপর মানুষ আস্থা রাখছে, সে অ্যাডমিনিস্ট্রেশনই হোক, পুলিশই হোক, বা যে কোনো সংস্থার হেড হিসেবে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের প্রিন্সিপালই হোক, যাদের উপর ছাত্রছাত্রীরা ভরসা করছেন, তারাই দুর্নীতির আকর হিসেবে পরিগণিত হচ্ছেন। এবং আমরা এই রিসেন্ট এই ব্যাপারে আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছি আরজি করের ব্যাপারে, যে স্টুডেন্টরা যাকে অভিভাবক হিসেবে দেখবেন, যেসব টিচার প্রিন্সিপাল যারা তাদের পিতৃমাতৃসুলভ আচরণ করবেন, তাদের আচরণ ঠিক উল্টো হয়ে যাচ্ছে। তারা কিভাবে একজন প্রিন্সিপাল হয়ে কিভাবে একটা ডেড বডিকে ওইভাবে ফেলে রেখে দিয়ে, ঘন্টার পর ঘন্টা ফেলে রেখে দিয়ে তার বাবা মাকে, মেয়ে সুইসাইড করেছেন এইভাবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টকে দিয়ে ফোন করিয়েছেন, তারপরে ডিলে করে, যত সম্ভব ডিলে করে তার পোস্টমর্টম হয়েছে, বাবা মাকে বডি দেখতে দেননি, যে ক্রাইম সিন সেটাকে যত সম্ভবভাবে ওনারা ডিস্ট্রয় করার চেষ্টা করেছেন। আচ্ছা, আমি এখানে আপনাকে ওনার যারা অ্যাসোসিয়েট তাদেরকে নিয়ে আমি একটু ইন্টারাপ্ট করবো। এই যে আপনি বললেন ক্রাইম সিন ডিস্ট্রয় করা হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন যে এভিডেন্স কিন্তু মোছার চেষ্টা হচ্ছে। আমি প্রথমেই বলেছি যে এভিডেন্স মুছে গেলে কিন্তু আপনি প্রুফ করবেন কি করে যে ক্রাইম কারা করেছে, অর্থাৎ একজন না একাধিক জন। যদি একাধিক জন হন তাহলে তাকে শাস্তি পাবেন যদি এভিডেন্সই না থাকে। সেক্ষেত্রে আপনি কিভাবে বলছেন যে এভিডেন্স নেই, অর্থাৎ এভিডেন্সকে মুছে ফেলার চেষ্টা করছে? ক্রাইম সিন সঙ্গে সঙ্গেই তো সমস্ত কিছু ওরা মুছে ফেলেছে। একটা শুধু ওই হেডফোন খোঁজার জন্য ওদের 24 ঘন্টা লেগে গেল। ওটা তো মানে কি বলবো, ওটা ইম্পিউটেড। ওইভাবে হেডফোনটা রেখে দিয়ে ওটা সঞ্জয় রায়ের ইয়েতে, আমাদের যেটা পরিষ্কার যেটা ধারণা, আমরা তো ক্রিমিনাল প্র্যাকটিসটা করি, আমাদের যা মেন সিরিয়া থেকে আমরা যা বুঝতে পারি, যে একা সঞ্জয় রায়ের পক্ষে এটা করা সম্ভব নয়। তার হেল্পিং হ্যান্ডস অনেকে ছিল, পার্টিসিপেন্ট অনেকে ছিল। তাকে বাঁচানোর চেষ্টাও অনেকে করেছে, এখনও চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক ইন দ্য লং রান। আমরা বিচার ব্যবস্থা আদালতের ওপর ভরসা রাখি, কারণ আজকে 26 বছর ধরে এই ওকালতি পেশার সঙ্গে জড়িত আছি। সুতরাং আদালত ও বিচার ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ আস্থা রেখেই বলছি। এখন 1 মাস হয়েছে, আরও আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। কারণ এই যে আরজি করের যে সেটা একদম এতভাবে তাকে ডিস্ট্রয় করার চেষ্টা হয়েছে, সেটাকে আবার পুঙ্খানুপুঙ্খভাবে জোড়া লাগিয়ে সিবিআই যে চেষ্টা করে যাচ্ছে পুরোপুরি ঘটনাটাকে উপস্থাপন করার, সেটা যদি আমাদের রাজ্য পুলিশ প্রথম থেকে সক্রিয় থাকতো, তাহলে কিন্তু এত দূর সময় লাগতো না, অপরাধীরা সঙ্গে সঙ্গেই হয়তো ধরা পড়তো। বেশ, সারা বাংলার মানুষ প্রত্যেকে, মানে আমি, আপনি, আমরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছি মনোজিৎ বাবু। প্রথমবার কিন্তু এই রাত তখন রিক্লেম দ্য নাইট আপনারা দেখেছেন, যেখানে বাংলার মহিলারা রাস্তায় নামছেন এবং তারা বলছেন উই ডিমান্ড জাস্টিস। মনোজিৎ বাবু, উই ওয়ান্ট থেকে উই ডিমান্ড জাস্টিস। হ্যাঁ, আমার বাংলার মানুষদের একটাই প্রশ্ন যেটা আমি করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, নীতি নির্ণয় না দুর্নীতির মাধ্যমে, যে হাইকোর্টে এই মামলা দেখছেন, আমি তাকে একদম ডাইরেক্ট জিজ্ঞেস করবো, বাংলার মানুষ হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন, শাস্তি কি পাবে? উই ডিমান্ড জাস্টিস। তিলোত্তমার পরিবার থেকে শুরু করে গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ, পৃথিবীর নানা অংশ থেকে একটাই প্রশ্ন, শাস্তি কি তারা পাবে? নির্ভয়া কেসে আমরা দেখেছি সমস্ত অভিযুক্ত অপরাধী শাস্তি পেয়েছে। আমরা সেই কেসের দিয়ে বলতে পারি, আশাবাদী হতে পারি যে অভয়ার কেসেও আমরা সব অপরাধীদের শাস্তি হয়তো আমরা দিতে পারবো মহামান্য আদালতের মাধ্যমে। এবং মহামান্য উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যথেষ্টভাবে চেষ্টা করছেন মামলাটিকে একদম সম্পূর্ণভাবে শেষ করতে, যাতে কোনো আইনের কোনো ফাঁকফোকর দিয়ে কোনো অভিযুক্ত গলে না যায়। সেই জন্য হয়তো টাইমটা লাগছে,
কিন্তু ইন দ্য লং রান শাস্তি সবাই পাবে। এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে মামলাটা? আমি যদি আপনাকে একদম স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করি, প্রত্যেকেই জানতে চাইবেন একটাই কথা, উই ডিমান্ড জাস্টিস, এক্স্যাক্টলি কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে? এখনো তো ইনভেস্টিগেশনটাই কমপ্লিট হয়নি, কারণ সিবিআই এখনো তাদের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়ে যাচ্ছে। যেহেতু এটা কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন হচ্ছে, ওদের ডে টু ডে ইনভেস্টিগেশন রিপোর্টটা মানে আদালতে যেরকম ডেট পড়ছে ওরা রিপোর্ট স্ট্যাটাস রিপোর্টটা আদালতে জমা করছে। তো লাস্ট ওরা ওই 9th আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে ওরা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। এবং পরবর্তী হিয়ারিং যখন হবে তখন ওরা লেটেস্ট স্ট্যাটাস রিপোর্টটা জমা দেবে। সিবিআই আপ্রাণ চেষ্টা করছে ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে। বেশ, স্বাভাবিকভাবে প্রশ্ন করে মনোজিৎ, আমি পরবর্তীকালে যে এই যে দুর্নীতির জন্যই একটি তরতাজা প্রাণ একজন মহিলা চিকিৎসক, তার কর্মস্থলে 36 ঘন্টা 36 আওয়ার্স ইজ আ লং টাইম, বেশ অনেকটা সময়, তারপরও কিন্তু তার কর্মস্থলে কিন্তু তাকে এই ক্রাইম করা হলো, তার সঙ্গে অর্থাৎ ধর্ষণ করে খুন না ধর্ষণ এখনো যেহেতু কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য দেশের আইনি ব্যবস্থা অনেকভাবে করা হয়েছে, বিশাখা গাইডলাইন সমস্তভাবে মহিলাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আরজি করে যে ঘটনাটি ঘটলো আমরা তো বিস্মিত। এইভাবে একজন ট্রেনি ডক্টর যিনি MBBS পাস করার পরে MD করছেন, তার উপর এইভাবে যে নারকীয় অত্যাচার হয়েছে, এর জন্য সম্পূর্ণভাবে আরজিকর কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ দায়ী। কলকাতা পুলিশের একটা আউটপোস্ট আছে আরজিকরে, সেটা টালা থানার আন্ডারে। তারা কি করছিল, তাদের কি ডিউটি সেখানে? তারা যদি একটা মিনিমাম নিরাপত্তা দিতে না পারে তাতে আউটপোস্টের দরকার কি আছে? সেখানে ওসি তার এতগুলো স্টাফ পোষার কি দরকার আছে? সেগুলো তো হাতি পোষা খরচা হয়ে যাচ্ছে, তাদের কোনো অ্যাক্টিভিটি নেই। তারা তাদের ওই সময় তাদের কোথায় কী করে ওই ছেলেটি উঠে চলে গেল? সিভিক ভলেন্টিয়ার, এখন তো আমি দেখছি সিভিক ভলেন্টিয়াররা SI বা অন্য কনস্টেবলের থেকে বেশি করে, তাদের বিশাল ব্যাপার, তাদের হাবভাবে তারা এমন করে, তাদের উপরই দায়িত্ব। এটা কেন মনোজিৎ বাবু, এটা কেন বলছেন? এটা হচ্ছে কিছু শ্রেণীর পুলিশ তাদের নিজের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্য এদেরকে দিয়ে রাখে সমস্ত কিছু, সে রাস্তার থেকে তোলা থেকে শুরু করে নিরাপত্তার সমস্ত কিছু, নাহলে কি করে চলে যায়? আপনারা তো দেখেছেন, এই তো আর আমিও রাস্তায় চলাচল করি গাড়িতে, একদম রক্ষকই ভক্ষক। এদেরকে জঘন্যভাবে মিসইউজ করা হয়। হ্যাঁ, ওই বেকার ছেলেদের অ্যালিওর করে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে এবার যত রকমভাবে এক্সপ্লয়েট করা, মিসইউজ করা, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আরজি করের এই নারকীয় হত্যাকাণ্ড। নাহলে ও কী করে ওই সময় ওই টাইমের মধ্যে ওপরে উঠে চলে যাচ্ছে, যেখানে ডাক্তারদের ওটা জোন রেস্ট নেবে তারা, সেইখানে ও কী করে ঢুকে যাচ্ছে? কলকাতা পুলিশ কী করেছিল? টালা থানাকে তো আমি স্পেসিফিক্যালি দায়ী করব। টালা থানা একেবারে একদম, সিবিআই কী করবে জানি না, আমার তো মতে টালা থানার যা আধিকারিক ছিলেন, যা সমস্ত কিছু স্ক্যানারে আনা উচিত তাদেরকে উপযুক্ত তাদের শাস্তি বিধান করা উচিত। ডেরিলিকশন অফ ডিউটিস, টালা থানার ওসি এবং টালা থানায় যে আউটপোস্ট আরজি করে তার যে ইনচার্জ আছেন তাদেরকে অবশ্যই সাসপেন্ড করা উচিত। আপনি কি এটা হাইকোর্টের মহামান্য বিচারপতি? আমরা বলেছি পুলিশের যে মহামান্য প্রধান বিচারপতি তো ওয়েল অ্যাওয়ার, উনি তো নিজেই করছেন যে উনি সমস্ত কিছু বুঝছেন, ওদের এর সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই, ওনারা সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু ওনারা জেনে শুনে করছেন। যতটুকু পাচ্ছে সাধারণ মানুষ, যতটুকু বিচারের পাচ্ছে, সাহায্য পাচ্ছে, সেটা ওনাদেরই জন্য। আমরা তো প্লেস করছি। এই করাপশন, এই যে তিলোত্তমা জানার জন্য, এই করাপশন জানার জন্যই কি আজ মর্মান্তিক এই তার যা হলো? তো এই যে করাপশন লেভেল, যে এই মুহূর্তে কাস্টাডিতে আছে সিবিআইয়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ এবং তার টিম, সেই ক্ষেত্রে এই যে করাপশন কবে থেকে শুরু হয়েছে এবং যেভাবে শুরু হয়েছে, তো একদিনে হয়নি, কেন হলো? উনি আরজি করে জয়েন করার পর থেকে আমরা যা শুনছি, টোটাল করাপশনের একটা ভিসিএস সার্কেল করে নিয়েছিলেন উনি, এবং সেইভাবে উনি রিক্রুট করেছিলেন ওনার পার্সোনাল বডিগার্ড থেকে হয়। ওই এখন যিনি স্ক্যানারে এলেন, ওই ভদ্রলোক, ওই যিনি ওখানকার নাকি কর্মচারী ইউনিয়নের লৌহ ডক্টর, আজকে উনি স্ক্যানারে এলেন, এরা তো মানে চন্দন লৌহ, এরা তো টোটাল একটা ভিসিএস সার্কেল র্যাকেটের মধ্যে আছে। পুরো আরজি করটাকে, অত ভালো ইনস্টিটিউটটাকে স্পয়েল্ড করার জন্য, তাকে তার সমস্ত মর্যাদা ধূলিসাৎ করার জন্য এই টোটাল ভিসিএস সার্কেল, প্রিন্সিপাল অপারেটেড সার্কেলটা দায়ী।
প্রিন্সিপাল হচ্ছে দুর্নীতি আকর। এতদিন ধরে এই দুর্নীতি চললো এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জানলো না, ছাত্রছাত্রীরা বহুবার প্রতিবাদ করেছে। আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে পার্সোনালি কথা বলেছি, যেহেতু আমরা ওদের হয়ে মামলা করছি, আমরা ওদের সঙ্গে ইন্টারাকশন করেছি। ছাত্রছাত্রীরা প্রথম থেকে এই প্রিন্সিপালের উপরে নারাজ, তারা বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়েছে, স্বাস্থ্য ভবনে ওরা জানিয়েছে। আজকে ওদের রাগটা স্বাস্থ্য ভবনের ওপর কেন? স্বাস্থ্য ভবন সব কিছু জেনে শুনেও দুর্নীতিতে কোনো করেনি, চোখ বন্ধ করেছিল। দুর্নীতি যে সহ্য করে সেও সমান একই দুর্নীতিতে অপরাধী। কিন্তু কেন মনে করছেন? আপনি কমপ্লেন করেছেন, আমরা দেখেওছি আগে ডেপুটি সুপার রিপিটেডলি কমপ্লেন করেছেন, একদম, তারপরও কিন্তু কোনো মুভমেন্ট মামলা পর্যন্ত করেছেন। ডেপুটি সুপার আক্তার আলী উনি তো মামলা পর্যন্ত করেছেন। ওকে, সেই মামলার রেজাল্টেই তো আজকে এদের এত চলছে, ধরপাকড় চলছে। তো এরা তো চোখ বন্ধ করেছিল। অন্ধ ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে যেমন ছিলেন, এই স্বাস্থ্য ভবনও চোখ বন্ধ করেছিলেন। কারণ স্বাস্থ্য ভবন তো এর মধ্যে আছে, স্বাস্থ্য ভবনের অনেক বড় বড় যারা এসে তো সিবিআই স্ক্যানারে আসবে, তারাও এর মধ্যে জড়িত। আজকে যাদের ওপর সমাজ আস্থা রাখছে যে এরা নীতি নির্ধারণ করবে, হ্যাঁ, সমাজকে সুস্থ পরিষেবা দেবে, সুস্থ প্রশাসন দেবে, তারাই হচ্ছে দুর্নীতির মেন আকর হয়েছে। আমরা এটা কি বলতে পারি? সবাইকে অবশ্যই বলছি না, সবাইকে অবশ্যই। আজকে যদি সবাই দুর্নীতির আকর হয়ে যেত তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়তো। আমি 70% এখনো আমাদের মধ্যে কি 60% সৎ প্রশাসক এবং সৎ আছে, কিন্তু বাকি এই 30-40%-এর জন্য আজকে সমস্ত রকমভাবে আমাদের মর্যাদা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে যেটা মর্যাদা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, বেশ, প্রথমে যে জিনিসটা আপনাকে বললাম মনোজ বাবু, যে এই যে আমরা নিয়ম বানাই, নীতি নির্ণয় যারা করে তারাই তো নীতি বানায়, প্ল্যান বানায়, এবং সেই প্ল্যান সেই পলিসি যখন করাপশন হয় অর্থাৎ দুর্নীতি হয়, তাহলে আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি, এত বড় একজন আইনজীবী আপনি এবং এই মামলা আপনি লড়ছেন, নীতি কি করাপশনের জন্যই করা নাকি করাপশন নীতির জন্য করা? দেখুন, একটা পুরনো প্রবাদ আছে, রুলস আর মেড টু বি ব্রোকেন। এই যে রুলসগুলো বানানো হচ্ছে, এগুলো ভাঙার জন্যই, যাতে ভাঙে সেটাকে করার জন্য, স্টপ করার জন্যই বানানো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে নীতি নির্ধারকরাই দায়ী। কারণ আজকে দেখুন না, যারা মন্ত্রী শান্ত্রী যারা বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতির জন্য আজ অ্যারেস্ট হচ্ছেন, তারাই তো নীতি নির্ধারক। লেজিসলেশন, এই যে বিল পাস করা, তাদের হাত দিয়েই হচ্ছে। তারা যদি সজাগ না হন, তারা যদি সৎ না হন, তাহলে সমাজকে ফেস করতেই হবে, দুর্নীতির সমাজকে ফেস করতেই হবে। বেশ, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, এই যে এই ঘটনা সামনে আসার পর থেকে প্রশাসনিক দিক থেকে যে পদক্ষেপ কিংবা যে ইনিশিয়েটিভ এবং তৎপরতা দেখানো হয়েছে, কলকাতা পুলিশ কিন্তু খুব তাড়াতাড়ি, মানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বলা যায় প্রায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল। তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাই এভিডেন্স লোপাটের একটা গল্প চলে আসে এবং অভিযোগ চলে আসে স্পেসিফিকভাবে কলকাতা পুলিশের বিরুদ্ধে, এবং সাধারণ মানুষ গর্জে উঠে একটাই কথা বলছেন যে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বাঁচানোর জন্য। অনুজবাবু, আমার স্পেসিফিক দুটো কোয়েশ্চেন। প্রথম কথা হলো, এই যে প্রোঅ্যাক্টিভনেস অফ পুলিশ, এত তাড়াতাড়ি একজনকে ধরলো, এখনো অবধি কিন্তু একজনই অ্যারেস্টেড। সিবিআই এতদিন ধরে কিন্তু ইনভেস্টিগেট করে এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে এখনো পর্যন্ত পারেনি। একাধিক ব্যক্তিকে তারা ইন্টারোগেট করছে, জিজ্ঞাসাবাদ করছে। আমার প্রথম প্রশ্ন সেইটা, এই প্রোঅ্যাক্টিভনেস অফ পুলিশ। দ্বিতীয় প্রশ্ন যেটা আমার, যে এই পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকে যা যা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ডক্টরকে বলা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কি বলবেন? দেখুন, এই মামলাটার সবথেকে বড় হচ্ছে এই ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, যার জন্য আজকে মামলাটা মার খাচ্ছে। ক্রাইম সিনে অত তাড়াতাড়ি ভেঙে সেমিনার হল বা এই হল এক্সটেনশন বা বাড়ানোর কী দরকার ছিল? যখন প্রশাসন বা সরকার জানে যে ওইখানেই অপরাধটা সংঘটিত হয়েছিল, আজকে অত তাড়াতাড়ি তাদের স্টেপস নেওয়ার, এরা তো প্রোঅ্যাক্টিভনেস তো আছেই পুলিশের এবং প্রশাসনের। আজকে একজন অপরাধীকে ধরেই ওরা মামলাটা শেষ করে দিতে চাইছিল, কারণ তাতে রাঘবওয়ালরা যে জড়িত, সেই রাঘবওয়ালদের নামটা আসতো না। এত তাড়াতাড়ি ধরা সম্ভব হলো কি করে? এত তাড়াতাড়ি ধরা সম্ভব হলো, ওরা নিজেদের মধ্যে, আপনি দেখলেন না 24 ঘন্টা লাগলো একটা হেডফোন খোঁজার। হেডফোন যদি পড়ে থাকতো, সেই ঘটনার ওই সময়ই তো সেটা পাওয়া যেত। সেটাকে করার জন্য 24 ঘন্টা সময় কী করে লাগে? যদি ক্রাইম সিনে একটা হেডফোনই পড়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই রাত্রিবেলাতেই সেটা পাওয়া যেত। তাহলে এইটা থেকে কি আপনার মনে হচ্ছে না যেটা একটা পরিষ্কার একটা ম্যানুফ্যাকচার্ড চলছে, সিনারিও চলছে?
এটা তো পরিষ্কার। আর পুলিশের প্রোঅ্যাক্টিভনেস, আজকে পোস্টমর্টম দেরি ওরা করলো, কিন্তু পোস্টমর্টমের পরে বডি যখন আমাদের নিয়ে গেল শ্মশানে, যখন দাহ করা হলো, পুলিশের অ্যাক্টিভনেস দেখেছেন? পুরো পুলিশ লোকাল কাউন্সিলর ঝাঁপিয়ে করে দিল। বাবা মার মতামত কিছু দামি রইল না। আজকে যদি ওই ডেড বডিটা প্রিজার্ভ করা যেত, আজ তদন্তের অনেক কিছু উদ্ঘাটিত, কারণ ডেড বডি স্পিক্স ফর ইট সেলফ। এভিডেন্সে কটাই আছে, একটা ডেড বডি যে কতখানিভাবে একটা তদন্তে সহায়তা করতে পারে সেটা আপনাদের যারা এক্সপার্ট আছেন তারা তো বলবেন, আমরাও কোর্টে দেখেছি, কর্পাস ডেলিক্টি বলে ওটাকে। আজকে ওই ডেড বডি যদি থাকতো তাহলে পুরো উদ্ঘাটিত হয়ে যেত। ওরা তো অত তাড়াতাড়ি দাহটা কেন করে? আপনি সেকেন্ড ময়না তদন্ত বলছেন? হ্যাঁ, সেকেন্ড ময়না তদন্ত করা যেত, সব কিছু করা যেত। আজকে ডেড বডিটাকে তাড়াতাড়ি দাহ করে দিয়ে পুরো এভিডেন্স ডিস্ট্রয় হয়ে গেল, যেটা ডাইরেক্ট ডেড বডি থেকে আমাদের যে এভিডেন্সগুলো আসতো। বেশ, তাহলে এটা তো পুলিশ ওভার অ্যাক্টিভনেস দেখিয়েছে, এত তাড়াতাড়ি মেরে মুড়ে একদম। আমরা তো দেখছি টিভিতে পুরো ডেড বডি বার করে নিয়ে চলে গেল। ওদেরই যেন দায়িত্ব দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি মৃতদেহটা দাহ করে দাও, তাহলেই শেষ, মামলা শেষ। আপনাদের দর্শকদের আপনারা জানিয়ে রাখি, আপনারা এই ময়নাতদন্ত নিয়ে যেটা শুনলেন, আমরা কিন্তু একটি স্পেসিফিক এপিসোড এই ময়নাতদন্ত নিয়েই আপনাদের সামনে আনবো, যে কোনটা ঠিক, ফরেন্সিক সায়েন্স কি বলছে এবং কোনটা করলে কি হতো। অর্থাৎ মনোজিৎ বাবু কিন্তু লিগ্যাল পার্ট থেকে যেটা বললেন, সেকেন্ড বার ময়নাতদন্ত করলে ফার্স্ট যা আসেনি আসতো কি আদৌ, তার জন্য কিন্তু আপনাদেরকে পরবর্তী এপিসোড দেখতে হবে। আমরা কিন্তু ফরেন্সিক এক্সপার্টকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আমার পরবর্তী প্রশ্ন যেটা থাকবে মনোজিৎ বাবু আপনাকে, যে এই যে পলিসি, রাইট, এই যে আমরা নীতি নির্ণয় যারা করছে, তাদেরই কি দায়িত্ব এই নীতিগুলোকে প্রপারলি প্রিজার্ভ করা এবং সেই নীতিগুলোকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করা এবং কেউ যাতে না ভাঙে দেখা, এটা কি তাদেরই দায়িত্ব বলে আপনি মনে করেন? নীতি নির্ণয় তো আছেনই, তার সঙ্গে তাদের যারা হ্যান্ডস আছেন, একটা তো গণতন্ত্রের 4টে পিলার আছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, রাইট, তারপরে মিডিয়া, সবই জানেন, এদের অ্যাডমিনিস্ট্রেশন, এদের সবার দায়িত্ব বর্তায় যে নীতি নির্ধারণ হলো সেই নীতিটাকে সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্ট করা। সেটা তো একার নীতি নির্ধারণ করতে সম্ভব নয়, তাদের ডেলিগেশন অফ ডিউটিস করা থাকে, যাদের ডেলিগেট করা থাকে তাদের দায়িত্ব থাকে, কিন্তু এক্ষেত্রে টোটাল এটাই ফেলিওর। বেশ, এই যে নীতি আমরা আপনি যেভাবে বললেন, নীতি যারা বানাচ্ছে এবং যারা ভাঙছে তারা দুর্নীতি করছে, তাহলে এটা কি সিস্টেম ফেলিওরের জন্য আপনার মনে হচ্ছে? অর্থাৎ এই যে ইনফ্রাস্ট্রাকচার বলা যায়, যদি বলা যায় স্কেলিটন, সেইটাই কি কোনো ব্যর্থতা কিংবা তার কি দিক থেকে কোনো ল্যাকলাস্টার আছে বলে? অবশ্যই সিস্টেমে তো ঘুম ধরেই গেছে। আজকে তো আপনারা বুঝতেই পারছেন, আজ প্রশাসন এবং সব দিক থেকে সব জায়গায় তো ঘুম ধরে গেছে। আমরা একটা শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে যাবেন সেখানেই দুর্নীতির আগর পাওয়া যাচ্ছে। সব জায়গায় যেখানেই একটু হচ্ছে, নিজেরাই ওরা ধরে ফেলছেন যেখানে দুর্নীতি হয়েছে, সব জায়গায় দুর্নীতি। সুতরাং এ তো আর ওপেন ব্রড ডেলাইটের মতো পরিষ্কার এটা। বেশ, এবার স্বাভাবিকভাবে আমরা পরবর্তী প্রশ্ন করব, বিইং অ্যান অ্যাডভোকেট এবং আপনি প্রচুর মামলা লড়ছেন এবং এই মামলা স্পেসিফিক্যালি আপনি হাইকোর্টে লড়ছেন, মহিলাদের সুরক্ষা সবার কাছে কিন্তু একটি বড় কথা। যাদের এত আন্দোলন চলছে, অর্থাৎ রাত দখল থেকে মহিলারা বলছে আমরা আমাদের ওয়ার্ক প্লেস, যার বাংলা হচ্ছে কর্মস্থল, ওয়ার্ক প্লেসে আমরা কিভাবে সুরক্ষিত থাকব, কি অ্যাসিওরেন্স আছে? ডক্টররা বলছেন আমরা যে আবার কাজে ফিরবো, তার কি অ্যাসিওরেন্স আছে মহিলাদের ক্ষেত্রে? বিইং অ্যান অ্যাডভোকেট, আবার স্ট্রেট প্রশ্ন মনোজিৎ বাবু, এরকম কোন পলিসি আপনি সাজেস্ট করবেন বিইং অ্যান অ্যাডভোকেট যে বানানো দরকার, যাতে মহিলারা সুরক্ষিত ফিল করবে এবং তারা ভীষণ সিকিউর ফিল করে তাদের কর্মস্থলে কাজ করতে পারবে? দেখুন, ওয়ার্কিং প্লেসে মহিলাদের সুরক্ষিত রাখার জন্য অলরেডি একটা আছে, বিশাখা গাইডলাইন। এটা তো সবাই যারা জানেন, ওয়ার্কিং প্লেসে ওমেনদের জন্য আগেই তৈরি করে রেখেছে সরকার, কিন্তু আমার মনে হয় সেই গাইডলাইনে কিছু অ্যামেন্ডমেন্ট হওয়া দরকার। কোশ্চেন অফ সিকিউরিটিজ, কোশ্চেন অফ নাইট শেল্টার, এইগুলো কিভাবে তাদের প্রোটেকশন দেওয়া যায় সেগুলো ভাববার সময় এসছে। কারণ সিকিউরিটি টোটাল ফেলিওর আরজি করার ঘটনার ক্ষেত্রে, টোটাল পুলিশ বলুন, প্রাইভেট সিকিউরিটি বলুন, এত ঢক্কা নিনাদ করে সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, পুলিশ দাঁড়িয়ে থাকে, টোটাল ফেলিওর। এই সিকিউরিটি অ্যাসপেক্টে টোটাল, যে মহিলাদের হোস্টেলের নিরাপত্তা, হ্যাঁ, ঠিকঠাক সিকিউরিটি দেওয়া এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, হ্যাঁ, রাত্রিবেলায় যে প্রবলেমটা হয়, অনেক অন্ধকারের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় হসপিটালের মধ্যেই, সেই সিকিউরিটি ঠিকঠাক করে দেওয়া এবং তাদেরকে ঠিকঠাক সব ব্যাপারে অ্যাসিস্ট্যান্স দেওয়া, তারা যাতে ইনসিকিউর ফিল না করে। আজকে যখনই ইনসিকিউরিটিটা আসবে তখনই তাদের যে
কাজের যে এটা থাকবে তাগিদ সেটা কমে যাবে। আজকে ওরা আন্দোলনে কেন বসে আছে? ওরা ইনসিকিউর ফিল করছে বলে আজকে ওই আন্দোলন করছে। সলিউশন হচ্ছে এখানে অ্যামেন্ডমেন্ট করতে হবে, সরকারকে দেখতে হবে কিভাবে তাদের প্রোটেকশন দেওয়া যায়। তাদের দরকার হলে একটা কমিটি করতে হবে, সেই কমিটির মাধ্যমে পুরো গাইডলাইন দিয়ে নতুন করে বিশাখা গাইডলাইন দরকার হলে অ্যামেন্ডমেন্ট করে ওয়ার্কিং প্লেসে ওয়ার্কিং উমেনদের সুরক্ষার বন্দোবস্ত করতে হবে। কিন্তু সরকার ছাড়া তো আমরা করতে পারবো না, সরকারকেই স্টেপস নিতে হবে। সরকার তো বলছে মহিলাদের একটা স্পেসিফিকভাবে এই ঘন্টার সেক্ষেত্রে আমার মনে হয় মহামান্য উচ্চ আদালত, আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ন্যাশনাল টাস্ক ফোর্সের কথা বলেছেন, রাইট। ন্যাশনাল টাস্ক ফোর্সের মাধ্যমেও টোটাল ব্যাপারটাকে রাজ্য সরকারের এতে এসে একসঙ্গে দুজনের মধ্যে ঠিকঠাক করে কোঅর্ডিনেশন করে যদি কাজ করা যায়, তবে আমার মনে হয় এই যে আমাদের যে ভয়মুক্ত পরিবেশ দিতে পারবো আমরা মহিলাদের কাজের চাই। বেশ, পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন যেটা করতে চাইবো, এত যে আন্দোলন হচ্ছে, হ্যাঁ, এত মানুষ রাস্তায় নামছেন, আমি রাত দখলের কথা বলেছি, দর্শকরাও জানেন। আপনার ইউটিউবে আমাদের আপনার কিরম লাগছে এই প্রোগ্রাম, এই কনসেপ্ট, এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন। প্লিজ ফিল ফ্রি টু শেয়ার এনি কমেন্ট আপনার যেটা মনে হবে, এবং আপনারা যেটা চাইছেন। আমরা কিন্তু সিরিজ ওয়াইজ যাচ্ছি এবং এপিসোডের পর এপিসোড আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে এই জঘন্যতম কাণ্ড নিয়ে আপনারা জানান, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। তো যেটা জিজ্ঞেস করব আপনাকে শেষ, যে এই যে এত আন্দোলন স্পেসিফিকভাবে এই আন্দোলন কি কোনোভাবে এই যে বিচার তার ডেট এবং কোনোভাবে কি প্রেশার ক্রিয়েট করতে পারে বিইং অ্যান অ্যাডভোকেট মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে অ্যাট দ্য সেম টাইম? কোনো স্পেসিফিক কি 1 মাস কি 2 মাস, এই যে আমরা জাস্টিস চাইছি, এরকম 2 মাস কি 3 মাস কি কতদিন সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এটা একটা লেন্দি প্রসেস, এত তাড়াতাড়ি তো আমরা পেতে পারবো না। নির্ভয়ার ক্ষেত্রেও দেখেছি আমাদের টাইম লেগেছে, হয়তো অনেক কম সময়ের মধ্যে হয়েছে, কিন্তু ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দেওয়ার পরে তারপরে চার্জশিট সাবমিট হবে, চার্জশিট সাবমিট হওয়ার পর ট্রায়াল শুরু হবে। ট্রায়াল তো একটা দীর্ঘ প্রসেস, কত উইটনেসদের সব জেরার ব্যাপার থাকে, সেইগুলো কমপ্লিট করে তারপরে আর্গুমেন্টস হবে, হিয়ারিং হবে, তারপরে জাজমেন্টের কোশ্চেন। জনগণকে তো ধৈর্য ধরতেই হবে, কারণ কোর্টের তো ব্যাপারটা তো ওনারা জানেন, এখন সবাই মোটামুটি ওয়েল অ্যাওয়ার, এখন এই আধুনিক এই যুগে সবাই ওয়েল অ্যাওয়ার কোর্টের ব্যাপারটায়। এই স্টেপসগুলোকে করতে গেলে তো মিনিমাম একটা টাইম তো কোর্টকে দিতেই হবে। কোনো নির্দিষ্ট সেরকম কোনো সময়সীমা এখনো অ্যাক্টে সেটা বলা নেই, তবে এক্সপিডিসিয়াস ডিসপোজাল সেটা তো কোর্ট করছেই, চেষ্টা করছে। মহামান্য উচ্চ আদালত, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং এরপরে যে ইয়েতে যাবে ট্রায়াল কোর্ট, সবাই এক্সপিডিসিয়াস ডিসপোজালই দেবে, কারণ এটা একটা মানে কি বলবো, বিরলের থেকে বিরলতম একটা অপরাধ সংগঠিত হয়েছে। কোর্ট সেই চোখেই দেখছে, কোর্ট সেই চোখে দেখছে, সেই হিসেবে এই এটাকে ট্রিট করা হচ্ছে। বেশ, আমাদের সময় শেষ। আমার শেষ প্রশ্ন, এই আন্দোলন আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই আন্দোলন কি চলতে থাকবে? মানে আপনি বিইং অ্যান অ্যাডভোকেট কি মনে করছেন যে এই আন্দোলন যদি এগোতে থাকে, সেক্ষেত্রে কি কোনোভাবে কোর্টের ওপরও, মানে মহামান্য যারা বিচারপতি আছেন, কোনোভাবে কি তারাও প্রেশারাইজ থাকবেন যে আমাকে তাড়াতাড়ি মহামান্য সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছেন যে শান্তিপূর্ণ যে আন্দোলন থাকবে তার উপরে যেন কোনো না হয়। এটা তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে নামছেন। আমি তো অ্যাপার্ট ফ্রম পলিটিক্স বলতে পারি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে, আমি আমার জন্মের পরে এরকম আন্দোলন প্রথম দেখলাম। আমরা মন্ডল কমিশনের আন্দোলনও দেখেছি স্টুডেন্ট লাইফে, সেখানেও এত রাত দখল এবং স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়নি। সুতরাং আন্দোলন মানুষ সংগঠিত করতেই পারে, তাদের সেটা নিজেদের বেদনার থেকে, ভেতরে ইনসিকিউরিটি থেকে তারা আজকে আসছে, অলওয়েজ ওয়েলকাম, তারা আন্দোলন করুক। শান্তিপূর্ণ আন্দোলনে তো সরকারও কোনো বাধা দেওয়া উচিত নয় এবং মহামান্য আদালতও কোনো তাদের বিধিনিষেধ আরোপ করেনি। শান্তিপূর্ণ আন্দোলন ইজ অলওয়েজ ওয়েলকাম। বেশ, অনেক ধন্যবাদ মজিদবাবু আপনার সাথে কথা বলার এবং আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই সিরিজ নীতি নির্ণয় না দুর্নীতি, নীতি নির্ণয় না দুর্নীতি, ক্রিয়েটার না ব্রেকার, না ব্রেকার না ক্রিয়েটার, এই অনুষ্ঠান কিন্তু আমরা চলতে থাকবে এবং অনেক গেস্টরাও আসবেন, অনেক অতিথিদের আমরা নিয়ে আসবো এবং আপনাদেরকেও আপডেটেড রাখবো যে এই কেস, অর্থাৎ আরজি করের এই জঘন্যতম কেস কোন দিকে যাচ্ছে এবং আলটিমেটলি কি হতে যাচ্ছে। দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন। আপনার অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন।